এক দশকের মধ্যে ভয়াবহ সামরিক অভিযান ইসরায়েলের। জেনিন শরণার্থী শিবিরে খাবার, পানি ও বিদ্যুৎ সংকট। গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত 61। ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন ও ইরাকি বাহিনীর যৌথ অভিযানে 15 আইএস সদস্য নিহত, আহত 7 মার্কিন সেনা। বেসামরিক নাগরিক হতাহত হয়নি, দাবি ওয়াশিংটনের। দক্ষিণ চীন সাগরে আধিপত্যের দ্বন্দ্বে চীন ফিলিপিন্স সম্পর্ক তলানিতে। আবারও একে অপরের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে জাহাজে ধাক্কা দেওয়ার অভিযোগ। 2 সপ্তাহে 3 বার সংঘর্ষের ঘটনা। খাবার জোগাতে ফেসবুকে কিডনি বিক্রির বিজ্ঞাপন দিচ্ছেন মিয়ানমারের হতদরিদ্র মানুষ। সিএনএনের অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য, বিক্রির সঙ্গে জড়িত ভারতীয় কিছু এজেন্ট। এবং সংযুক্ত আরব আমিরাতে অবৈধদের স্বপ্ন পূরণের যাত্রা শুরু আজ। 2 মাসের সাধারণ ক্ষমায় বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরাও। সেবা দিতে প্রস্তুত কনসুলেট ও দূতাবাস। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান। 2 জন নিহত হয়েছেন। নতুন করে হামলা চালানো হয়েছে একটি হাসপাতালে। এদিকে পশ্চিম তীরে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েল। এতে করে জেনিন শরণার্থী শিবিরে খাবার, পানি, বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। কোলের শিশুকে আগলে মা চলেছেন নিরাপদ আশ্রয়ে। সবার নজর যখন গাজায়, সেই সুযোগে পশ্চিম তীরে নিয়মিত অভিযান পরিচালনা করছে ইসরায়েলি বাহিনী। তাদের হাত থেকে বাঁচতেই জেনিন শরণার্থী শিবির থেকে নিরাপদ দূরত্বে চলে আসতে হয়েছে অনেককে। পশ্চিম তীরে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েল। এতে করে জেনিন শরণার্থী শিবিরের 80% এলাকায় খাবার, পানি, বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। গাজা উপত্যকায় থেমে নেই হামলা। নতুন করে গাজার উত্তরাঞ্চলে আল আলহি আরব হাসপাতাল ভবনে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে প্রাণহানির খবর পাওয়া গেছে। এদিকে রোববার থেকে গাজায় জাতিসংঘের পোলিও টিকাদান কর্মসূচি শুরু হলো। 6,40,000 শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ উপলক্ষে 3 দিনের জন্য মানবিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল। তবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগের দিনও গাজার বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় ইসরায়েলি সেনারা। অন্যদিকে গাজায় হামলার প্রতিবাদে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলি সীমান্ত ঘেঁষা সেনা চৌকিতে হামলা চালিয়ে আসছে। পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলও। নতুন করে হিজবুল্লাহ ইসরায়েলের রামথায় রকেট হামলা চালিয়েছে বলে দাবি করেছে। গাজায় হামাসের হাতে জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে তেল আবিবে ব্যাপক বিক্ষোভ হয়েছে। শনিবার নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে বিক্ষোভকারীরা গাজায় আটক জিম্মিদের ফিরিয়ে আনার আহ্বান জানান। বিক্ষোভকারীদের অভিযোগ, নেতানিয়াহু একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইছেন। কারো কোনো কথাই শোনার প্রয়োজন মনে করছেন না। বিক্ষোভের এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটে। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। গাজায় হামাস নির্মূলের নামে নিরীহ বাসিন্দাদের ওপর নারকীয় তাণ্ডবের আড়ালে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ভূমি দখল করছে ইসরায়েল। উপত্যকাটিতে নতুন ইহুদি বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে তেল আবিব। এজন্য বেশ কিছুদিন ধরে পশ্চিম তীরে অভিযানের মাত্রা বাড়িয়েছে নেতানিয়াহু প্রশাসন। এদিকে নেতানিয়াহুর যুদ্ধনীতির কারণে জায়নবাদীরা ইসরায়েল ত্যাগ করতে চাইছে বলে দাবি করেছেন সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। দীর্ঘ 10 মাস ধরে গাজা উপত্যকায় নারকীয় হত্যাযজ্ঞ চালাচ্ছে দখলদার ইসরায়েল। শুধু গাজাই নয়, ধীরে ধীরে দখলদাররা গিলে ফেলছে গোটা ফিলিস্তিনকে। ইসরায়েলিদের আগ্রাসনের শিকার এমনই এক এলাকা পশ্চিম তীর। জলপাইয়ার আঙুরের বাগানের জন্য বিখ্যাত প্রকৃতির কোল ঘেঁষা এই পশ্চিম তীরেই ইহুদি বসতি স্থাপনের টার্গেটে পরিণত হয়েছে। বেশ কিছুদিন ধরে পশ্চিম তীরে অভিযানের মাত্রা বাড়িয়ে দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। গাজায় হামাস নির্মূল নামে নিরীহ বাসিন্দাদের ওপর নারকীয় তাণ্ডবের আড়ালে পশ্চিম তীরে দখল করা হচ্ছে ফিলিস্তিনিদের ভূমি। উপত্যকাটিতে নতুন ইহুদি বসতি স্থাপনে এরই মধ্যে অনুমোদন দিয়েছে তেল আবিব। নতুন বসতির জন্য কেড়ে নেওয়া হয়েছে বহু মানুষের ব্যক্তিগত মালিকানাধীন জমি। শুধু তাই নয়, অনুমোদন ছাড়াই নতুন ইসরায়েলি ঘাঁটিও স্থাপন করা হয়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী এ ধরনের বসতিকে অবৈধ হিসেবে দেখা হয়। তবে সেই আইনকে পাত্তাই দিচ্ছে না নেতানিয়াহু সরকার। গত সপ্তাহে ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা প্রধান রোনেন বার মন্ত্রীদের উদ্দেশ্যে লেখা একটি চিঠির মাধ্যমে সতর্ক করেছিলেন। সেই চিঠিতে তিনি লেখেন, পশ্চিম তীরের ইহুদি চরমপন্থীরা ফিলিস্তিনিদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে দেশের অবর্ণনীয় ক্ষতি করছে। আশঙ্কা করা হচ্ছে নিজেদের লক্ষ্য পূরণের জন্য গাজায় যুদ্ধ দীর্ঘায়িত করতে চাইছে এই চরমপন্থীরা।
ইসরায়েলি একটি জরিপ সংস্থার তথ্য মতে চরমপন্থী ইহুদিরা উত্তেজনাপূর্ণ ও অস্থিতিশীল পরিস্থিতিকে আরও বাড়িয়ে তুলছে এবং ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের অবসান ঘটানোর বিষয়টাকেও কঠিন করছে। 40% ইসরায়েলিদের বিশ্বাস বসতি স্থাপন তাদের ভূখণ্ডকে নিরাপদ করছে, তবে 35% ইহুদিদের দাবি এতে ইসরায়েলের নিরাপত্তা লঙ্ঘন হচ্ছে। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহুর যুদ্ধনীতির কারণে ইহুদিরা স্থায়ীভাবে ইসরায়েল ত্যাগ করতে চাইছে বলে দাবি করেছেন সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেত। সম্প্রতি নিজের এক্স হ্যান্ডেলে তিনি বলেন, গাজায় যুদ্ধ, লেবাননের সঙ্গে সীমান্ত উত্তেজনা সব মিলিয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হওয়ার কারণে নেতানিয়াহু বিমুখ হয়ে পড়ছেন অনেক ইসরায়েলি। এমনকি দিনরাত যুদ্ধ সংঘাত ঝগড়া নিয়ে পড়ে থাকেন বলে নেতানিয়াহুকে নিয়ে কটাক্ষ করেন সাবেক এই প্রধানমন্ত্রী। নাদিম মারজান, সময় সংবাদ। গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীর মধ্যে ব্যাপক বাকবিতণ্ডা হয়েছে। গাজা মিশর সীমান্তে ফিলাডেলফি করিডোর থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে নিতে চান না নেতানিয়াহু। তবে প্রতিরক্ষা মন্ত্রীর দাবি, সেনাদের না সরালে যুদ্ধবিরতিতে হামাস রাজি হবে না, আর তা না হলে জিম্মিরাও মুক্তি পাবে না। এতেই দুজনের মধ্যে শুরু হয় তর্ক। গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে হামাস ও ইসরায়েলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র সহ কয়েকটি দেশ। তবে এখনও দুপক্ষের মধ্যে মতৈক্য হয়নি। ইসরায়েল অনেক কিছুতেই ছাড় দিতে নারাজ। এমন অবস্থায় গাজায় যুদ্ধবিরতি ও হামাসের হাতে জিম্মিদের বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের মধ্যে ব্যাপক বাকবিতণ্ডা হয়েছে। ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যমে বলা হয়, গাজা মিশর সীমান্তে অবস্থিত 14 কিলোমিটার দীর্ঘ ফিলাডেলফি করিডোর থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে নেওয়া হবে কিনা এমন প্রশ্নে তর্কে জড়িয়ে পড়েন নেতানিয়াহু ও গ্যালান্ট। বৈঠকে নেতানিয়াহু বলেন তিনি ফিলাডেলফি করিডোরে ইসরায়েলি সেনা মোতায়েন রাখতে চান। তখন প্রতিরক্ষামন্ত্রী বলেন এতে হামাস রাজি হবে না এবং এ কারণে তারা কোনো যুদ্ধবিরতি চুক্তিতে যাবে না। এতে করে জিম্মিদেরও ইসরায়েলে ফিরিয়ে আনা সম্ভব হবে না। বিষয়টি নিয়ে নেতানিয়াহু ও গ্যালান্টের মধ্যে বৈঠকে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। তখন প্রতিরক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী যেহেতু সব সিদ্ধান্ত নিচ্ছেন, তিনি তাহলে সব জিম্মিকে হত্যার বিষয়েও সিদ্ধান্ত নিতে পারেন। পরে নেতানিয়াহুর উপস্থাপন করা ম্যাপের অনুমোদনের জন্য ভোটাভুটির আয়োজন করা হয়। নেতানিয়াহুর পক্ষে ভোট পড়ে 8টি, বিপক্ষে ভোট দেন শুধু গ্যালান্ট। ফিলাডেলফি করিডোরের নিয়ন্ত্রণ রয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর হাতে। হামাসের দাবি, গাজায় যুদ্ধবিরতি চলাকালে সীমান্ত এলাকা থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে নিতে হবে। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। আবারও এডেন সাগরের উপকূলীয় জাহাজে হামলার দাবি করেছে ইয়েমেনের হাউথি বিদ্রোহীরা। স্থানীয় সময় শনিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন দেশটির সামরিক শাখার মুখপাত্র। কর্তৃপক্ষ জানায়, শুক্রবার এডেন থেকে 130 নটিক্যাল মাইল পূর্বে জাহাজটির কাছাকাছি দুটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হয়। তবে নিরাপদে রয়েছেন ক্রুরা। জাহাজেরও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এদিকে গাজায় ইসরায়েলি সেনাদের নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদে গেল 9 মাস ধরে লোহিত সাগর এবং এডেন উপসাগরের হামলা চালিয়ে আসছে তারা। এ পর্যন্ত দুটি বাণিজ্যিক জাহাজ হামলার দাবি করেছে হাউথি বিদ্রোহীরা। যুদ্ধবিরতি না হলে এ হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা গোষ্ঠীটির। عملية عسكرية استهدفت سفينة جروتون في خليج عدن. ইয়েমেনের বন্দর নগরী এডেনে একটি গ্যাস স্টেশন বিস্ফোরণে 5 জন নিহত হয়েছেন, আহত অন্তত 6 জন। স্থানীয় গণমাধ্যমের তথ্য মতে বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আশপাশে থাকা আবাসিক এলাকা কেঁপে ওঠে। এরপর বিকট শব্দের পর দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে এলাকাবাসী। তবে এই দুর্ঘটনা কিভাবে ঘটেছে তা এখনও জানা যায়নি। তদন্ত চলছে বলে জানায় কর্তৃপক্ষ। এদিকে গ্যাস স্টেশনের পাশে আবাসিক ভবন থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন ও ইরাকি বাহিনীর যৌথ অভিযানে আইএসের 15 যোদ্ধা নিহত হয়েছে। এতে 7 মার্কিন সেনা আহত হয়েছে। তবে বেসামরিক নাগরিক হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছে ওয়াশিংটন। গেল বৃহস্পতিবার ভোরে ইরাকের পশ্চিমাঞ্চলে আইএসের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করে মার্কিন ও ইরাকি সেনারা। স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে এ তথ্য জানায়। ইরাকের সামরিক বাহিনীও আইএসের গোপন ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলার কথা জানিয়েছে।
2016 সালে যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরাকের মসুলে হামলা চালায় ইরাকের সরকারি বাহিনী। ওই ঘটনার পর দেশটির পশ্চিমাঞ্চলে এত বড় অভিযান চালালো বাগদাদ এবং ওয়াশিংটন। দুদেশের মধ্যে যৌথ নিরাপত্তা মিশন নিয়ে আলোচনার মধ্যেই অভিযানটি পরিচালিত হলো। বৃহস্পতিবারের ওই যৌথ অভিযানে আইএসের সব ঘাঁটি, অস্ত্র এবং সরবরাহ ব্যবস্থা ধ্বংসের পাশাপাশি গুরুত্বপূর্ণ নথি, পরিচয়পত্র জব্দ করা হয়েছে বলে দাবি করেছে ওয়াশিংটন। এ সময় আইএসের বেশ কয়েকজন যোদ্ধা নিহত হয়েছে বলেও জানানো হয়। আহত হয়েছেন কয়েকজন মার্কিন সেনাও। তবে বেসামরিক কোনো নাগরিক হতাহতের ঘটনা ঘটেনি বলে দাবি যুক্তরাষ্ট্রের। ইরাকে বর্তমানে প্রায় 2500 মার্কিন সেনা রয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি তারা ইরাকি বাহিনীকে পরামর্শ ও সহায়তা দিতেই সেখানে অবস্থান করছে। বেশ কয়েক মাস ধরে ইরাক থেকে মার্কিন বাহিনীকে বের করে দেওয়ার কথা শোনা গেলেও গত 15 আগস্ট বাগদাদ জানায় দেশটিতে মার্কিন সামরিক অভিযান শেষ করার পরিকল্পিত সময়সীমা স্থগিত করা হবে। রাইসা জান্নাত, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে বাস উল্টে শিশুসহ 7 জনের প্রাণহানি। নিহতদের মধ্যে আছে 2 ভাই বোন। হাসপাতালে ভর্তি আহত 37 জন। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু। দক্ষিণ চীন সাগরে আধিপত্য বিস্তার নিয়ে চীন ও ফিলিপিন্সের সম্পর্ক আরও তলানিতে ঠেকেছে। নতুন করে একে অপরের বিরুদ্ধে জাহাজে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানায় স্থানীয় সময় শনিবার দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ অঞ্চলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। দক্ষিণ চীন সাগরের মালিকানা নিয়ে বিরোধ বেশ বহুদিনের। একদিকে চীন এই সাগরের সাবিনা শোল, স্প্র্যাটলি দ্বীপপুঞ্জ এবং কাছাকাছি এলাকাগুলোকে নিজেদের সমুদ্র সীমার অন্তর্ভুক্ত বলে দাবি করছে। অপরদিকে সমুদ্র সীমার বিষয়ে ফিলিপিন্সের অবস্থানও অনড়। তাদের দাবি এই এলাকায় ফিলিপিন্সেরও অধিকার রয়েছে। এ বিষয়ে দুই দেশের বিরোধ ক্রমেই অবনতির দিকে গড়াচ্ছে। এমনকি ফিলিপিন্সের বিরুদ্ধে দক্ষিণ চীন সাগরে নিজেদের নৌযান বেআইনিভাবে নোঙর করার অভিযোগও এনেছে চীন। এবার সাগরটির একটি বিরোধপূর্ণ এলাকায় জাহাজের সংঘর্ষের পাল্টাপাল্টি অভিযোগ এনেছে দেশ দুটি। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানায় স্থানীয় সময় শনিবার দুপুরে ফিলিপিন্সের একটি নৌযান এসে চীনের একটি জাহাজকে ধাক্কা দেয়। বেইজিংয়ের দাবি এই সংঘর্ষের সম্পূর্ণ দায় ফিলিপিন্সের। এমনকি ফিলিপিন্সের নাবিকদের দ্রুত চীনের সমুদ্রসীমা ত্যাগের হুঁশিয়ারিও দেয় তারা। অপরদিকে ফিলিপিন্সের পাল্টা অভিযোগ এই সংঘর্ষের মূল হোতা চীন। এর আগেও অনেকবার ফিলিপিন্সকে চীনের সমুদ্র সীমায় প্রবেশের বিষয়ে হুঁশিয়ারি দিয়েছে দেশটি। এরপরও বারবার এই হুঁশিয়ারি অগ্রাহ্য করে চীনের সমুদ্র সীমায় নৌযান নোঙর করছে ফিলিপিন্স। এতে ক্রমেই দুই দেশের সম্পর্ক অবনতির দিকে যাচ্ছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া। শনিবার ইউক্রেনের সুমি অঞ্চলে অস্ত্র গুদামে হামলা চালায় মস্কো। এতে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এদিকে কুরস্কের মতো বড় অভিযান না হলেও রাশিয়ার বেলগোরোদে বিভিন্ন সময় হামলা চালাচ্ছে ইউক্রেন। শনিবার অঞ্চলটির শেবেকিনোতে হামলা চালায় কিয়েভ। শনিবার ইউক্রেনের সুমি অঞ্চলে অস্ত্রগুদামে হামলা চালায় রাশিয়া। মস্কোর চালানো হামলায় অস্ত্রগুদামটি ধ্বংস হয়ে যায়। এছাড়াও রুশ বাহিনী ইউক্রেনের শহর পোক্রোভস্ক থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে রয়েছে। শহরটি ইউক্রেনীয় সেনাবাহিনীর ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ সেনা সরঞ্জাম কেন্দ্র। বিশ্লেষকরা মনে করছেন পূর্ব ফ্রন্টলাইনকে শক্তিশালী করার বদলে রাশিয়ার কুর্স্কে সেনা পাঠানোর মাধ্যমে সামরিক বাহিনী পোক্রোভস্ক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ইউক্রেনীয় শহরগুলোকে ঝুঁকিতে ফেলেছে। এ অবস্থায় সেখানকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। গেল মাসে রাশিয়ার ভেতরে কুর্স্কে অভিযান চালায় ইউক্রেন। এতে রাশিয়াও ইউক্রেনে হামলা বাড়ায়। তবে রাশিয়ার আরও গভীরে অভিযান চালাতে চায় ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে রাশিয়ার আরও গভীরে অভিযান পরিচালনা করার অনুমতি দেওয়ার জন্য। 2022 সালে রাশিয়া ইউক্রেনে অভিযান শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র $50 বিলিয়ন বেশি মূল্যের সামরিক সহায়তা দিয়েছে। তবে এর ব্যবহারের ক্ষেত্রে কিছু নিয়মকানুন বেঁধে দিয়েছে ওয়াশিংটন। এর আগে রাশিয়ার কুর্স্কে ইউক্রেনের অনুপ্রবেশ বৈধ এবং তা কিয়েভের আত্মরক্ষার অধিকারের অন্তর্ভুক্ত বলে মন্তব্য করেন ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ। জার্মান এক পত্রিকাকে তিনি বলেন, ইউক্রেনের আত্মরক্ষার অধিকার আছে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী এই অধিকার শুধু সীমান্তের মধ্যেই সীমাবদ্ধ নয়। এদিকে কুর্স্কের মতো বড় অভিযান না হলেও রাশিয়ার বেলগোরোদে বিভিন্ন সময় হামলা চালাচ্ছে ইউক্রেন। শনিবার বেলগোরোদের শেবেকিনোতে হামলা চালায় কিয়েভ। হাফসাতুন্নেসা, সময় সংবাদ।
রাশিয়ার পূর্বাঞ্চলে 22 আরোহী সহ একটি হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায় 19 জন যাত্রী ও 3 ক্রু সহ হেলিকপ্টারটি শনিবার ভাস্কা জেটস আগ্নেয়গিরির কাছের একটি ঘাঁটি থেকে উড্ডয়ন করে। এরপর স্থানীয় সময় ভোর 4টায় অবতরণের কথা থাকলেও বিমানটিকে আর খুঁজে পাওয়া যায়নি। হেলিকপ্টারটিকে খুঁজে বের করতে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে স্থানীয় প্রশাসন। বৈধ হতে যাচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের অবৈধ অভিবাসন প্রত্যাশীরা। সে তালিকায় রয়েছে বিপুল সংখ্যক বাংলাদেশিও। দেশটির এমন উদ্যোগে অবৈধ প্রবাসীদের সহায়তায় বাংলাদেশি টাইপিং সেন্টার সহ ডকুমেন্টেশন প্রতিষ্ঠানগুলোতেও আগের তুলনায় স্বাভাবিক কার্যক্রমের গতি বেড়েছে। শিবলিয়াল সাদিকের রিপোর্টে বিস্তারিত। স্বপ্নপূরণের যাত্রা শুরু হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে অবৈধ অভিবাসীদের। সেপ্টেম্বর অক্টোবর 2 মাসের সাধারণ ক্ষমায় বেশ কিছু দেশের অভিবাসন প্রত্যাশীর সঙ্গে বৈধ হওয়ার সুযোগ পাবেন বাংলাদেশিরাও। এই 2 মাসে সাধারণ ক্ষমায় সর্বোচ্চ সেবা দিতে প্রস্তুতি নিয়েছে দেশটির বিভিন্ন প্রদেশে ইমিগ্রেশন বিভাগ, আমেজ সেন্টার, তাশহিল সেন্টার সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। এই অবস্থায় আগের তুলনায় নিজেদের কার্যক্রমে গতি বাড়িয়েছে বাংলাদেশি টাইপিং সেন্টার সহ বিভিন্ন ডকুমেন্টেশন প্রসেসিং প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে বৃদ্ধি পেয়েছে অভিবাসীদের পদচারণাও। যাদের কাগজপত্র জটিলতা আছে সেটা হওয়ারও সুযোগ আছে। যদি যাদের পাসপোর্ট নাই তারা কিন্তু এমবেসিতে যোগাযোগ করে তাদের পাসপোর্ট বানানোর সনদটা রেডি করে দিলে আশা করি হয়ে যাবে, সেটাও করতে পারবে, সুযোগ আছে। সাধারণ ক্ষমায় যেতে হলে অথবা জব সিকার ভিসা পেতে হলে ওনাদের 6 মাসের মিনিমাম 6 মাস পাসপোর্টটির বৈধতা থাকতে হবে। সেজন্য আমরা উদ্বুদ্ধ করছি যেভাবেই হোক ওনারা দ্রুত বাংলাদেশ কনসুলেট অথবা বাংলাদেশ এম্বাসির মাধ্যমে পাসপোর্টটি রিনিউ করার জন্য। আমাদের সকল বাংলাদেশি যারা টুরিস্টে আসে বিভিন্ন কর্মে জড়িয়ে গেছেন এবং অবৈধভাবে যারা আছেন, আমি তাদেরকে অনুরোধ করব যে আজকে থেকে যে সুযোগ সুবিধা এই সরকার দিয়েছেন, দুবাই সরকার, এই সুযোগটা যেন তারা সঠিকভাবে কাজে লাগায়। সাধারণ ক্ষমার প্রক্রিয়ায় বাংলাদেশ কনসুলেট ও দূতাবাসের 2টি দপ্তর বাড়তি জনবল নিয়োগ করে তাদের কার্যক্রম পরিচালনা করবে। এরই মধ্যে সেবা কার্যক্রম পরিচালনা করতে সার্বিক প্রস্তুতি নিয়েছে মিশনের শ্রম পাসপোর্ট বিভাগ। এই 2টি প্রতিষ্ঠান থেকে আউটপাস ও দ্রুত পাসপোর্ট নবায়নের সুযোগ পাবেন প্রবাসীরা। জরিমানা মওকুফ করে আগ্রহীদের দেশে যাওয়ার সুযোগ করে দেবে অথবা বৈধ হওয়ার জন্য 6 মাসের জব সিকার ভিসা প্রদান করবে দেশটির ইমিগ্রেশন বিভাগ। প্রতারণামূলক কোনো ধরনের প্রচেষ্টা বা উদ্যোগ যদি আপনারা বলেন যে এটা এরকম ঘটছে, সঙ্গে সঙ্গে আপনারা আমাদেরকে ইনফর্ম করবেন, আমরা সেটা প্রতিকারের ব্যবস্থা করব। সংশ্লিষ্টদের মতে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অবৈধ বাংলাদেশিরা বৈধ হয়ে গেলে দেশটিতে উন্মুক্ত হতে পারে শ্রমবাজার। শিবলিয়াল সাদিক, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা। কলকাতার নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে টানা 22 দিন ধরে চলছে আন্দোলন। সমাজের সর্বস্তরের মানুষ এতে যোগ দিয়েছেন। জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে রাজপথে বিজেপি, বাম, কংগ্রেস, এমনকি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসও নেমেছে মাঠে। তবুও অভিযুক্ত সবাইকে এখনও গ্রেফতার করতে পারেনি তদন্তকারী সংস্থা। বিস্তারিত সুব্রত আচার্যের রিপোর্টে। কলকাতার হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় এখনও উত্তাল ভারত। হত্যাকাণ্ডের 24 ঘন্টার মধ্যেই সঞ্জয় রায় নামের একজনকে আটক করে কলকাতা পুলিশ। এরপর 22 দিন পেরিয়ে গেল, ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তার করতে পারেনি তদন্তকারী সংস্থা সিবিআই। তবে সিবিআই দফায় দফায় হাসপাতালের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জেরা করছে। করা হয়েছে পলিগ্রাফ টেস্টও, কিন্তু এরপরও চাঞ্চল্যকর এই মামলার কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। আর এতেই ফুঁসে উঠছে আন্দোলন। কলকাতা সহ গোটা রাজ্যে জুনিয়র চিকিৎসকদের চলমান কর্মবিরতি কর্মসূচি আরও জোরদার হবে বলে আভাস মিলছে। সিবিআই তদন্ত নিয়ে মানুষের আস্থা হারিয়ে ফেলেছে পশ্চিমবাংলায়। 2011 সালের পর থেকে যতগুলো ঘটনা ঘটেছে কোনো মামলারই সুরাহা করতে পারেনি। আস্থা আছে, আশা করি সিবিআই এটা তদন্ত করে সঠিক তদন্ত করে এবং সঠিক লোক যাতে সঠিকভাবে শাস্তি পায়। চিকিৎসক ধর্ষণ ও খুনের প্রতিবাদে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি ধর্মতলায় অনশন করছে। 7 দিনের এই কর্মসূচি শেষ হবে আগামী বুধবার। এরই মধ্যে 3 সেপ্টেম্বর বাম কংগ্রেস রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হবে। এদিকে
ধর্ষণের দৃষ্টান্তমূলক সাজা দিতে বিধানসভায় বিল উত্থাপনের কথা জানিয়েছে মমতা প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এ বিষয়ে চিঠি পাঠিয়েছেন। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। বাংলাদেশ থেকে প্রায় 10,000 কোটি টাকা পাচারের অভিযোগে ভারতে গ্রেফতার পিকে হালদার সহ 5 জনকে আগামী 25 সেপ্টেম্বর আদালতে হাজিরের নির্দেশ দিয়েছেন কলকাতার নগর ও দায়রা আদালত। শনিবার দুপুরে আদালতে তোলা হলে শুনানি শেষে বিচারক এ আদেশ দেন। এদিন অভিযুক্ত আমানা সুলতানার জামিনের আবেদনও প্রত্যাহার করে নেন অভিযুক্তের আইনজীবী। একইভাবে পিকে হালদারের ভাই পানেশ হালদারের জামিনের আবেদন উচ্চ আদালতে হওয়ায় এদিন শুনানি হয়নি। 2022 সালের 14 মে কলকাতার অদূরে উত্তর 24 পরগনা থেকে গ্রেফতার হন পিকে হালদার। পরে জিজ্ঞাসাবাদের তথ্য অনুযায়ী তার ভাই, ভাগ্নে ও 2 সহযোগীকেও গ্রেফতার করা হয়। দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে তার বিরুদ্ধে 2023 সালের ডিসেম্বর মাসে অভিযোগ গঠন করা হয়। পাকিস্তানকে কড়া বার্তা দিল ভারত। দেশটির সঙ্গে আলোচনার যুগ শেষ হয়েছে বলে মন্তব্য করেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো করতে গিয়ে সন্ত্রাসবাদকে উপেক্ষা করতে পারবেন না বলে জানান তিনি। প্রয়োজনে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সাংহাই সহযোগিতা সংস্থার বৈঠকে অংশগ্রহণের জন্য পাকিস্তান আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানোর একদিন পর দেশটিকে এমন জবাব দিল দিল্লি। এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইসলামাবাদ। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের বিরুদ্ধে হওয়া সহিংসতার মামলাগুলোর দ্রুত রায় কার্যকর করতে হবে বলে মনে করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী বলেন, নারীর প্রতি নৃশংসতা এবং শিশুদের নিরাপত্তা এখন সমাজের অন্যতম একটি উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কলকাতায় নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় দেশজুড়ে ক্ষোভের মধ্যে এই মন্তব্য করলেন মোদী। তিনি বলেন, নারীদের নিরাপত্তার জন্য অনেক কঠোর আইন করা হয়েছে, তবে এই আইনকে আরও কার্যকর করতে হবে বলে মন্তব্য করেন তিনি। কঠোর কেন্দ্রীয় আইন এবং ধর্ষণ হত্যার মতো জঘন্য অপরাধে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য অনুরোধ করে মোদীকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি লেখার পরদিন এ কথা বললেন। বছর বয়সী এক নেপালি ছাত্রীকে গুলি করে হত্যা করেছে ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তি। গেল সোমবার হিউস্টন শহরে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ 51 বছর বয়সী ববি সিং শাহ নামের ওই ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে ডাকাতি বলে সন্দেহ করছে আইনশৃঙ্খলা বাহিনী। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। ঘটনাটি গেল সোমবারের। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে নিজ অ্যাপার্টমেন্টে খুন হন মুনা পান্ডে নামে 21 বছর বয়সী এক নেপালি ছাত্রী। স্থানীয় একটি কমিউনিটি কলেজের শিক্ষার্থী ছিলেন তিনি। তার শরীরে একাধিক গুলির চিহ্ন পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সিসিটিভি ক্যামেরা অনুসন্ধান করে এই ঘটনাটিকে ডাকাতি বলে মনে করছে পুলিশ। পরে সন্দেহভাজন ঘাতক ভারতীয় নাগরিক ববি সিং শাহকে গ্রেফতার করতে সক্ষম হয় তারা। পুলিশ জানায়, ঘটনার দিনই হিউস্টনের একটি ট্রাফিক পয়েন্ট থেকে ববি সিংকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। পুলিশ জানিয়েছে, উচ্চশিক্ষার জন্য স্টুডেন্ট ভিসায় 2021 সালে যুক্তরাষ্ট্রে আসেন মোনা। ভর্তি হন হিউস্টনের কমিউনিটি কলেজে। ঠিক কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে সে বিষয়ে এখনো নির্দিষ্ট করে কিছুই জানায়নি সংশ্লিষ্টরা। তবে এরই মধ্যে মাঠে নেমেছে স্থানীয় পুলিশ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। শনিবার যুক্তরাষ্ট্রের মিসিসিপির ভিক্সবার্গে একটি বাস উল্টে 2 ভাই বোন সহ 7 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 37 জন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। বাসটি মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যাত্রী পরিবহন করে থাকে। বাসটি মেক্সিকো যাওয়ার পথে ছিল। সব যাত্রীকে মেক্সিকো বা যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য তাদের পাসপোর্ট ও ভিসা দেখাতে হয়। মিসিসিপি হাইওয়ে পুলিশের মুখপাত্র জানিয়েছেন, বাসটিতে বেশ কয়েকজন মেক্সিকান নাগরিকও ছিলেন। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন কলম্বাস ব্লু জ্যাকেটস হকি দলের খেলোয়াড় জনি গাউড্রিউ ও তার ছোট ভাই। অভিযুক্ত জিপ চালককে আটক করেছে পুলিশ। জনি গাউড্রিউ ও তার ভাই মোটরসাইকেল চালানোর সময় পেছন থেকে একটি জিপের ধাক্কায় বৃহস্পতিবার এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মারাত্মকভাবে আহত হন তারা। অভিযুক্ত গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিল বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় 2টি হত্যা মামলা দায়ের করা হলে অভিযুক্ত গাড়ি চালককে আটক করা হয়।
জনি গাউড্রিউ কলম্বাস ব্লু জ্যাকেটস দলের হয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় হকি লিগে ফরওয়ার্ড হিসেবে 11টি সিজন কাটিয়েছেন। হকি খেলায় তার চমৎকার পারদর্শিতার জন্য জনি হকি নাম দেয়া হয়েছিল। দুবেলা দুমুঠো খাবার জোগাতে নিজেদের কিডনি বিক্রি করে দিচ্ছেন মিয়ানমারের দরিদ্র অসহায় মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে খুঁজছেন ক্রেতা। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-এর অনুসন্ধানে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, ফেসবুকে পোস্ট দিয়ে ভারতীয় কিছু এজেন্টের মাধ্যমে কিডনি বিক্রি করছে তারা, যদিও উভয় দেশেই এ ধরনের কর্মকাণ্ড অবৈধ। সুস্থ জীবন নাকি দুমুঠো ভাত? গৃহযুদ্ধে বিধ্বস্ত মিয়ানমারের অসহায় ও দরিদ্র মানুষের এখন এমন নির্মম ভাগ্যের কাছে অসহায় আত্মসমর্পণ যেন। দারিদ্র্যের সঙ্গে লড়াই করতে করতে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে তাদের। এমনই একজন ভুক্তভোগী মিয়ানমারের ইয়াঙ্গুন শহরে কর্মরত এক নারী। 18 বছর বয়সে নার্স হওয়ার স্বপ্ন বুকে নিয়ে ইয়াঙ্গুনে পাড়ি জমান তিনি। তবে গার্মেন্টস শ্রমিকের যৎসামান্য আয় ও দেশটিতে চলমান রাজনৈতিক সংকটে জিনিসপত্রের আকাশছোঁয়া মূল্যের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছিলেন না তিনি। এর মধ্যে তার খালার ক্যান্সারের চিকিৎসা চালানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় ফেসবুকের একটি গ্রুপে নিজের রক্তের গ্রুপ ও বয়স জানিয়ে কিডনি বিক্রির পোস্ট দেন। নিজের শরীরের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ বিক্রির এমন সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন, দারিদ্র্যের কষাঘাতে কোনো উপায় না পেয়েই তার এমন সিদ্ধান্ত। এমনও দিন গেছে যেদিন সারাদিন কিছু খাওয়ার সুযোগ হয়নি। বাধ্য হয়ে তাই খালার জীবন বাঁচাতে এই সিদ্ধান্ত। এমন পরিস্থিতির শিকার ওই নারীর মতো দেশটির অজস্র মানুষ। নিজের জীবন বিপন্ন করে পরিবার পরিজনের জন্য দুবেলা অন্ন সংস্থানের ব্যবস্থা করতে কিডনি বিক্রি করছেন তারা। মার্কিন গণমাধ্যম সিএনএন-এর অনুসন্ধানে উঠে এসেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন বেশ কয়েকটি গ্রুপ আছে যেখানে কেউ চাইলে নিজের কিডনি বিক্রির বিজ্ঞাপন দিতে পারে। এরপর কিছু এজেন্টের মাধ্যমে ভারতের বাজারে তা বিক্রির ব্যবস্থা করা হয়, যদিও উভয় দেশেই কিডনি বেচাকেনা অবৈধ। এরপরও জীবিকার তাগিদে উপায় না পেয়ে এই পথে পা বাড়াচ্ছেন তারা। ফেসবুক গ্রুপে অঙ্গ বিক্রির বিষয়টি মেটার নজরে আনা হলে প্রতিষ্ঠানটি জানায়, এই ধরনের সব গ্রুপ এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। গৃহযুদ্ধের কবলে বিপর্যস্ত মিয়ানমারের অর্থনীতি। ইউএনডিপি জানায়, দেশটিতে দারিদ্র্য সীমার নিচে বাস করছে অন্তত 10 কোটি মানুষ। এছাড়াও বিভিন্ন দলের ক্ষমতার লড়াইয়ে বিদেশি আয় কমার পাশাপাশি চরমে উঠেছে বেকারত্ব। এতে জীবনযাত্রার মৌলিক চাহিদা মেটাতে গিয়েই নাজেহাল অসহায় দরিদ্র মানুষ। স্কুল না পেয়ে তাই তাদের পা বাড়াতে হচ্ছে নিজের অঙ্গ বিক্রির পথে। বন্যায় বেহাল দশা ভারতের গুজরাট আহমেদাবাদের। মরার ওপর খাড়ার ঘা দেখা দিয়েছে ঘূর্ণিঝড়ের শঙ্কা। কর্ণাটকের উপকূলীয় 5টি জেলায় রেড অ্যালার্ট জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ভূমিধসে একই পরিবারের 12 সদস্য সহ 24 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে টাইফুন শানশানের কারণে জাপানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 6 জনে। বাতিল ট্রেন ও বিমান চলাচল। এক সপ্তাহের লাগাতার বর্ষণে বিপর্যস্ত ভারতের গুজরাটের বিভিন্ন অঞ্চল। বানের পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, বাড়িঘর। বন্ধ ট্রেন চলাচল। কোনো কোনো স্থানে বিঘ্নিত বিদ্যুৎ সরবরাহ। পানি জমে যেন লেক সিটিতে পরিণত হয়েছে রাজ্যের গুরুত্বপূর্ণ শহর আহমেদাবাদ। বন্যার্থদের অভিযোগ, এখনো সহায়তা পৌঁছাচ্ছে না বিভিন্ন এলাকায়। সম্ভাব্য দুর্যোগের মুখে পড়তে যাচ্ছে পাশের রাজ্য কর্ণাটকও। ভারতীয় উপকূল থেকে ঘূর্ণিঝড় আসনা অগ্রসর হচ্ছে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে। এতে রেড অ্যালার্ট ও ভূমিধসের সতর্কতা জারি হয়েছে রাজ্যের উপকূলীয় 5 জেলায়। বন্ধ ঘোষণা করা হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। বৈরী আবহাওয়া মোকাবিলা করছে পাশের দেশ পাকিস্তানও। ভারী বৃষ্টি আর ভূমিধসে একই পরিবারের বেশ কয়েকজন সদস্য সহ প্রাণ হারিয়েছেন অনেকে। স্থানীয় সময় শুক্রবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি প্রত্যন্ত অঞ্চলে ভূমিধসের ঘটনা ঘটে। টাইফুন শানশানের প্রভাবে বৃষ্টিপাত অব্যাহত আছে পূর্ব এশিয়ার দেশ জাপানেও। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর, এরই মধ্যে দেশটিতে শতক ছাড়িয়েছে আহতের সংখ্যা। মারা গেছেন বেশ কয়েকজন। শনিবারও বাতিল হয় ফ্লাইট ও ট্রেনের সূচি। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। মৌসুমী সাথী, সময় সংবাদ। ইতালির রাজধানী রোমে দাবদাহে অতিষ্ঠ সাধারণ নাগরিক সহ পর্যটকরা। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পুরোটাই এই গরম অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। গ্রীষ্মের শেষে দাবদাহকে জলবায়ু পরিবর্তনের কারণ বলে উল্লেখ করছেন বিশেষজ্ঞরা। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। গ্রীষ্মের শেষে ইতালি কিংবা ইতালির রাজধানী রোমে এমন গরম পড়েনি কখনো। গেল কয়েকদিন ধরে চলমান দাবদাহে অতিষ্ঠ পর্যটক সহ স্থানীয়রা।
প্রচণ্ড গরমের কারণে রোমসহ লাৎসিও বিভাগে বিশেষ সতর্কতা জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। নাগরিকদের রোদ এড়িয়ে চলতে এবং প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হবার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ নজর দেবারও তাগিদ তাদের। ইতালীয়রা বলছেন এই সময়ে আগে কখনো এমন গরম অনুভব করেনি তারা। এই গরমের প্রভাব পড়েছে নানা ধরনের ব্যবসা বাণিজ্যেও। তবে পর্যটন এলাকাগুলোতে কোমল পানীয় বিক্রি হচ্ছে অনেক বেশি। জুন জুলাইয়ের পর আগস্টের শেষে এই গরমকে অস্বাভাবিক বলছেন বিশেষজ্ঞরা। শনিবার তাপমাত্রা 35 ডিগ্রি ছিল, তবে অনুভূত হয় 38 ডিগ্রি সেলসিয়াস। আগামী 2-1 দিনে এই তাপমাত্রা আরও বাড়তে পারে বলে আশঙ্কা আবহাওয়া দপ্তরের। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। ব্রাজিলের উপকূলীয় শহর রেসিফেতে একটি গির্জার ছাদ ধসে মারা গেছেন অন্তত 2 জন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। স্থানীয় গভর্নর জানান আহতদের চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। এ ঘটনায় আর কারো প্রাণহানির আশঙ্কা নেই বলেও জানান তিনি। তবে ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছে কিনা তা জানতে উদ্ধার কাজ অব্যাহত রেখেছে দমকল বাহিনী। দুর্ঘটনার সময় গির্জায় খাবার বিতরণ করা হচ্ছিল বলে জানায় স্থানীয় প্রশাসন। তবে ছাদ ধসে পড়ার কারণ এখনও জানা যায়নি। Ajudar a explicar o teto ter cedido, né? Pode ser, às vezes é multifatorial, mas pode ser um fator que tenha contribuído, né? Porque é um grande número de placas. বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে কিছুদিনের মধ্যে কঙ্গোতে পৌঁছে যাবে এমপক্সের টিকা। চলতি মাসের শুরুর দিকে দেশটিতে এমপক্স ছড়িয়ে পড়লে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরুরি অবস্থা জারি করে। ভাইরাসজনিত এই রোগে আক্রান্ত হয়ে এ পর্যন্ত দেশটিতে মারা গেছে 629 জন। আক্রান্ত হয়েছে 18,000-এরও বেশি মানুষ। রোগটি ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী দেশগুলোতেও। এর মধ্যে অন্যান্য দেশে এ রোগের টিকা পৌঁছে গেলেও এখনও টিকা পায়নি কঙ্গোর বাসিন্দারা। তবে রোগটির নতুন ধরনের সঙ্গে যুদ্ধ করতে দ্রুত 2,30,000 ডোজ টিকা পাঠানোর ব্যবস্থা নিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। Since we have now the complete information, Dr. Teresa Zakaria, Incident Manager for the submission of applications to WHO for sévère ou critique. অবশেষে গ্রিসের পর্যটন নগরী ভলোসের বন্দরে ভেসে ওঠা মরা মাছ সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। গত বছরের বন্যার সময় এই মাছগুলো মিঠা পানির আবাসস্থল থেকে ভেসে বন্দরে উপকূলে ঢুকে পড়ে। বন্দরে ভেসে ওঠা মাছের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে অস্বস্তিতে পড়েন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা। দুর্গন্ধের কারণে হোটেল ও রেস্তোরাঁগুলোতে কমে যায় পর্যটকের সংখ্যা। দেখে মনে হতে পারে নদীর পানির উপর রূপালী কোনো আস্তর পড়েছে। গ্রিসের ভলোস শহরের বন্দরে ভেসে ওঠে হাজার হাজার মরা মাছ। পচা দুর্গন্ধে টিকতে পারছেন না কেউ। 1 সপ্তাহ ধরে মাছগুলো ভাসমান অবস্থায় থাকলেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। দুর্গন্ধের কারণে পর্যটক শূন্য হয়ে গেছে শহরটি। হোটেল রেস্তোরাঁগুলোতে পর্যটকের সংখ্যা কমে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয়রা। অবশেষে টনক নড়েছে স্থানীয় প্রশাসনের। ভেসে ওঠা মাছ সরিয়ে নিতে শুরু করা হয়েছে কাজ। নদী তীরে খনন যন্ত্র দিয়ে মাছগুলো ট্রাকে তোলা হচ্ছে। আরেক দল কর্মী নদীর ধারে জাল পেতে সংগ্রহ করছেন মরা মাছ। স্ট্রম ড্যানিয়েল ছিল গ্রিসের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ঝড়, যা গত বছর থেলাসি সমভূমির লেক কার্লার কাছে প্রায় 35,000 একর এলাকা প্লাবিত করে। মাছগুলো স্ট্রম ড্যানিয়েলের পরবর্তী পানি সরানোর ফলে পাগাসেটিক উপসাগরে এসে পড়ে এবং লবণাক্ত পানির সংস্পর্শে এসেই মারা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং পরিবেশগত বিপর্যয় এড়াতে গ্রিক কর্তৃপক্ষ ব্যাপক পরিষ্কার অভিযান পরিচালনা করছে। এই মৃত মাছ অপসারণের কাজ দ্রুত সম্পন্ন করা হচ্ছে, যাতে এলাকায় দুর্গন্ধ না ছড়ায় এবং পর্যটন শিল্পের উপর কোনো নেতিবাচক প্রভাব না পড়ে। আন্তর্জাতিক সময়, মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীদের ভুয়া সোশ্যাল ভিজিট পাস, ওয়ার্ক পারমিট ও অবৈধ শ্রমিকদের বৈধ করার নামে অর্থ হাতিয়ে নিচ্ছিল একটি সিন্ডিকেট। এমন একটি দলের 13 সদস্যকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। আটককৃতদের মধ্যে 11 বাংলাদেশি রয়েছে। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। মালয়েশিয়ায় দালালদের দৈরাত্ম্য দিন দিন বেড়েই চলছে। দালাল চক্রের হাতে প্রতারণার শিকার হচ্ছেন বারবার ভিসা নিয়মের পরিবর্তনের জাতাকলে পিষ্ট অবৈধ প্রবাসীরা।
দেশটির অনেক প্রবাসী বাংলাদেশি বৈধ হওয়ার জন্য বিভিন্ন এজেন্টের কাছে টাকা জমা দিয়ে রাখলেও এখনও পাচ্ছে না কাঙ্ক্ষিত ওয়ার্ক ভিসা। এমনই এক ভুয়া এজেন্টের একটি সিন্ডিকেট দলের 13 সদস্যকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। আটককৃতদের মধ্যে 11 জন বাংলাদেশি রয়েছে। এছাড়াও দলে আছে এক ভারতীয় এবং স্থানীয় এক নারী। দেশটিতে ভুয়া সোশ্যাল ভিজিট পাস, ওয়ার্ক পারমিট ভিসা এবং অবৈধ শ্রমিকদের বৈধ করার নামে জনপ্রতি 500 রিঙ্গিত আদায় করে আসছিল এই সিন্ডিকেট। অভিযানে 530টি পাসপোর্ট জব্দ করা হয়, যার মধ্যে বাংলাদেশের 414টি, ভারতের 57টি, ইন্দোনেশিয়ার 36টি, পাকিস্তানের 9টি সহ এশিয়ার বিভিন্ন দেশের পাসপোর্ট রয়েছে। একই সঙ্গে কম্পিউটার, ল্যাপটপ, সিআইডিবি কার্ড, নগদ 13,900 রিঙ্গিত, নির্মাণ শিল্প উন্নয়ন বোর্ডের রেজিস্ট্রেশন কার্ড, 3টি জন্মসনদ সহ বেশ কিছু সরঞ্জামাদি জব্দ করা হয়। আটককৃত এসব সিন্ডিকেট সদস্যের উপযুক্ত শাস্তির দাবি জানান প্রবাসীরা। ট্রাফিক পুলিশ, জেভিজে, ইমিগ্রেশন যৌথ অভিযানের কারণে আমরা কাজকর্ম বেরোতে পারতেছি না, অনেক সমস্যায় পড়তেছি। মালয়েশিয়াতে যে পরিমাণ দালাল বাড়ছে, এদের কারণে মালয়েশিয়া যারা প্রবাসী আছে তারা বৈধ হতে পারতেছে না। আমরা চাই তাদেরকে আইনের আওতায় আনা হোক। শুক্রবার এক বিবৃতিতে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুয়ালালামপুরের বন্দর বেঞ্জালারা, জালান মেদান তুয়াংকু, জালান তিয়ংনাম এবং জালান চেরাসের আশেপাশে অভিযান চালিয়ে সিন্ডিকেটের সদস্যদের আটক করা হয়। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। মালয়েশিয়ায় 67তম স্বাধীনতা দিবস উপলক্ষে পুত্রজায়ে প্যারেড আয়োজিত হয়েছে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মনোজ্ঞ ফ্লাইপাস্ট আর সামরিক মহড়া। এটি উপভোগ করেন সর্বস্তরের হাজারো মানুষ। ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের 67তম বার্ষিকী উদযাপন করছে মালয়েশিয়া। এই উপলক্ষে শনিবার পুত্রজায়ে অনুষ্ঠিত হলো প্যারেড। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সশস্ত্র বাহিনীর হেলিকপ্টারের মনোজ্ঞ ফ্লাইট পাস্ট আর সামরিক মহড়া, যা মুগ্ধ করে উপস্থিত দর্শকদের। স্থানীয় সময় শনিবার সকালে শুরু হয় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। এতে অংশ নেন দেশটির রাজা সুলতান ইব্রাহিম, রানী জরিদ সোফিয়া, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আরও ছিলেন মালয়েশিয়া সরকারের মন্ত্রী ও উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। সরাসরি প্যারেড উপভোগ করেন 17,000-এর বেশি মানুষ। আজ সকালে কুয়ালালামপুর থেকে গাড়ি চালিয়ে পুত্রজায়া রেল স্টেশনে আসি। সেখান থেকে শাটল বাস ধরে এখানে এসেছি। ভোর প্রায় 3টার দিকে আমরা যাত্রা শুরু করি, পৌঁছাই সকাল 6টার দিকে। 1957 সালের 31শে আগস্ট স্বাধীনতা লাভ করে মালয়েশিয়া। এরপর থেকে দিনটি মেরদেকা ডে নামে পরিচিত পায় স্থানীয়দের কাছে। সরকার ও প্রশাসনের কেন্দ্র হওয়ায় দিবসটি উদযাপিত হয় পুত্রজায়ায়। ইয়াসিন মোহাম্মদ জিসান। সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। পশ্চিম তীরে কয়েক দশকের মধ্যে ভয়াবহ সামরিক অভিযান ইসরায়েলের। জেনিন শরণার্থী শিবিরে খাবার, পানি ও বিদ্যুৎ সংকট। গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত 61। ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন ও ইরাকি বাহিনীর যৌথ অভিযানে 15 আইএস সদস্য নিহত, আহত 7 মার্কিন সেনা। বেসামরিক নাগরিক হতাহত হয়নি, দাবি ওয়াশিংটনের। এবং সংযুক্ত আরব আমিরাতে অবৈধদের স্বপ্ন পূরণের যাত্রা শুরু আজ। 2 মাসের সাধারণ ক্ষমায় বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরাও। সেবা দিতে প্রস্তুত কনসুলেট ও দূতাবাস। এই ছিল আন্তর্জাতিক সময়ের। সঙ্গেই থাকুন সময়ের।